চলতি বছরের ডিসেম্বরে বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার। এখনই সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে প্রার্থী বেচাকেনার হিড়িক পড়ার আশঙ্কা, রিজভির দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। গণ অধিকারের ফারুকের উপর হামলার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা। সাভারে ব্যবসায়ীকে অপহরণের অভিযুক্ত মুসা গ্রেফতার। এবারের বাণিজ্য মেলা আয়োজনে ভিন্নতা দেখছেন বিদেশি ব্যবসায়ীরা, খুশি ক্রেতারাও। জমতে সময় লাগবে বললেন স্টল মালিকরা। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ১ বছরের প্রাণহানি ৬৫, বেপরোয়া গতি ও চালকের অদক্ষতাকে দুষছেন স্থানীয়রা। চলতি মাসে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন এক জোড়া ট্রেন, হয়ে যাবে ৮টি স্টেশন। দুর্ভোগ লাঘবের আশা স্থানীয়দের। এবং গাজা ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত। সবশেষ ২টি হাসপাতালও খালির নির্দেশ। আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি মারজানা শক্তি। সংবাদে এছাড়াও থাকছে শীতের অন্যতম উপাদেয় খাদ্যপণ্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের আখের লালিগুড়ের উৎপাদনের খবর। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের দিন তারিখ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচন জনগণ ভোট দিতে পারেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে পড়বে প্রার্থী বেচাকেনার হিড়িক। এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শেষে মন্তব্য করেন তিনি। এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান রিজভী। কায়েস রাহাতের রিপোর্ট। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর সদরঘাটে কম্বল বিতরণের শুরুতে তিনি বলেন, হাসিনার লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে অন্তর্বর্তী সরকারকে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান রিজভী। একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, তারা মার্কেটে মার্কেটে বাজারে বাজারে হানা দিয়ে সিন্ডিকেট বাসদেরকে তারা ধরবেন, যারা পণ্য সিন্ডিকেট করে তাদেরকে ধরবেন এবং বাজার নিয়ন্ত্রণ করবে। পরে গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজার এলাকায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন রিজভী। কর্মসূচি শেষে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সমগ্র দল, গণতান্ত্রিক দল, ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর জন্য অনেকে অনেকভাবে উস্কানি দিচ্ছে, কিন্তু কোনো উস্কানিতেই কোনো লাভ হবে না। এই জন্যই আমি মনে করি অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যেসব পরিবর্তন করা হয় তা সংস্কারের আহ্বান জানান রিজভী। তবে এখনই ৭০ অনুচ্ছেদ বাতিলের বিপক্ষে অবস্থান জানান তিনি। আমরাও চাই আর্টিকেল ৭০ এটা মোচন করা হোক, এটা দূরে নিয়ে যাওয়া, কিন্তু কিছু ধারাবাহিক গণতান্ত্রিক পালাবদলের পরে, কয়েকটি সংসদীয় নির্বাচনের পরে সংস্কার কাজে তাড়াহুড়া করলে তা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে বলেই মত এই বিএনপি নেতার। কায়েস রাহাত,
দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করে রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেড় যুগ পর কুষ্টিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। প্রকাশ্যে এমন সভায় যোগ দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে জামাতের নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। আমরা জনগণের এই আস্থাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বেলা 11:30টার দিকে সম্মেলন মঞ্চে ওঠেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে ফোকলা বানিয়েছে দেশকে। তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামাত আমির। এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। সহকর্মী একেএম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনা। ইসলামী আন্দোলন আয়োজিত এই আলোচনায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন এদেশের উপর ক্ষমতা প্রয়োগ করেছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে জানিয়ে ৭১-এর আগে ও পরে ভারতের আধিপত্যবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সার্জিস বলেন, এই হত্যাকাণ্ড স্বৈরাচারের পরিকল্পিত ছিল। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জন আসামি করা হয়েছে। মামলা দায়ের শেষে সাংবাদিকদের রাশেদ খান জানান, এটি বিপ্লবী নয়, বরং সন্ত্রাসীদের কাজ। সেই সঙ্গে এটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হামলা জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসা রুখতে ভুইফোর সংগঠনের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এইভাবে হামলা করে লাঞ্ছিত করে আমাদেরকে হত্যা করবে শহীদ মিনারের মতন জায়গায়, এটা কি শুধুমাত্র জাতীয় বিপ্লবী পরিষদের ষড়যন্ত্র, নাকি আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র, নাকি ভারতের রয়ের ষড়যন্ত্র? সেই বিষয়টি আমি মনে করি সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে ফেলে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন মুসাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। মুসা আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কথিত বিএনপি নেতা। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 31-এর রাতে সাভারে ভাঙ্গা ব্রিজ এলাকায় ব্যবসায়ী রমজান খানকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে মুসা। তার কাছ থেকে ১ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ডান পায়ে গুলি করে ফেলে যায়। পরে স্থানীয়রা মুসাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাভার মডেল থানায় মুসার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আজকে সন্ধ্যায় আমরা ডিএমপি মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই না, এই মোশাররফ হোসেন মুসার বিরুদ্ধে এর বড় বড় অপকর্মের অভিযোগ রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় নোয়াখালীতে জেঁকে বসেছে শীত। আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাওলা সুজনের সাথে। সুজন, রাস্তায় যানবাহন চলাচল কেমন দেখছেন, কি বলছেন খেটে খাওয়া মানুষ, আমাদেরকে জানাবেন। শক্তি যদি নোয়াখালী থেকে এই মুহূর্তে শীতের কথা বলতে হয় তাহলে বলতে হচ্ছে যে গত 3 দিন থেকে নোয়াখালীতে কিন্তু সূর্যের দেখা একদম মেলেনি। গত 3 দিন রোদের একদম কোনো মুখ দেখতে পাইনি নোয়াখালীবাসী। ফলে শীতে জনজীবন একটা প্রায় স্থবিরতা বিরাজ করেছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিছুটা বিপাকে ছিল। তারা বলছে যে প্রচন্ড শীতে এবং প্রচন্ড কুয়াশার কারণে তারা যে ঘর থেকে বের হতে পারেনি, ফলে তাদের যে দৈনন্দিন আয়ে সেটাতে কিছু ভাটা পড়েছে। অপরদিকে যদি আজকের কথা বলতো, আজকে সকাল থেকে মোটামুটি সূর্যের দেখা মিললেও কিন্তু শক্তি এখন আবার সেই সূর্য হারিয়ে গেছে মেঘের আড়ালে। কিছুটা সূর্য, কিছুটা রোদ, কিছুটা মেঘ, এইভাবে চলছে সকাল থেকে। তো আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে। তারা জানিয়েছেন যে আগামী কয়েকদিন নোয়াখালী জেলার সব পার্শ্ববর্তী জেলাতে এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে তারা বলছে যে শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশাও পড়তে পারে। তো গত 3 দিন নোয়াখালীতে 13 থেকে 15 ডিগ্রি এটার মধ্যে তাপমাত্রা উঠানামা করেছিল। তো আজকে সকাল থেকেও প্রায় সূর্য উঠলো, কিন্তু শীতের প্রচন্ডতা রয়েছে, শীতের তীব্রতা রয়েছে। তো এতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দিনের চাইতে কম। এতে ভোগান্তি পেতে হচ্ছে অফিসগামী মানুষের এবং স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে। অপরদিকে যে ছিন্নমূল যে মানুষ
মানুষগুলো রয়েছে রাস্তার পাশে থাকে যারা, বিশেষ করে রেল স্টেশন অথবা বাস স্টেশনে যারা থাকে, তারাও কিন্তু শীতের যে বস্ত্র রয়েছে সেটির অভাব অনেকটা অনুভব করছে বলে জানিয়েছে। তো আমার সাথে কথা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিমধ্যে 10,000 কম্বল নোয়াখালীর জন্য এসেছে। তারা এগুলো তালিকা করে পর্যায়ক্রমে বিতরণ করছে এবং যে বিতরণ করার চেষ্টা করছে যে যেসব ছিন্নমূল মানুষ রয়েছে তাদের কাছে কাছে যে কম্বলে এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিভিন্ন মানবাধিকার সংগঠন রয়েছে, বিভিন্ন ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু চরাঞ্চল সহ যে গ্রামাঞ্চল রয়েছে নোয়াখালীর প্রান্তিক জনগোষ্ঠী যারা শীতের তীব্রতা অনুভব করছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার যে একটা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এছাড়া যে নোয়াখালীর যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে উপকূলীয় জনজীবন সেটাতে জীবনযাত্রা কিছুটা ছেদ পড়েছে বলে জানা গেছে। কেননা নদীতে ঘন কুয়াশা এবং যে তীব্র শীতের কারণে তারা নদীতে নামতে পারছেন না, ফলে যে তাদের যে প্রধান জীবিকা যেটি যে মাছ ধরা সেটি থেকে তারা বিরত রয়েছে। এ হচ্ছে নোয়াখালীতে আমার কাছে সর্বশেষ শক্তি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন এবং আমরা জানছিলাম সেখানকার শীতের সার্বিক অবস্থা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত 12:30 থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মার্কিন লাইট স্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই দুই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউডিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে 4টি ফেরি আটকা পড়ে। উভয় ঘাটে 2 শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আটকা পড়া যানবাহনগুলো দ্রুতই পারাপারের ব্যবস্থা করা হবে।